হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অক্ষয়দার ম্যাথ ক্লাস। আজকে আমরা তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে, অর্থাৎ পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের প্রথম স্কুল 396 পেজে যে স্কুলটা আছে, সেই স্কুলের অঙ্কগুলো আজকে আমরা সলভ করব। তো দেখো প্রথম কোশ্চেনটা কি বলেছে না, প্রথম কোশ্চেনটা বলছে বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরের সুদ বলেছে এখানে PNR ডিভাইডেড বাই 25, বলছে মূলধনের পরিমাণটা কত হবে, তাই না? আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে দেখো। বার্ষিক সুদের হারটা বলা আছে R%, সময়টা দেওয়া আছে এখানে n বছর, এবং সুদের পরিমাণটা বলেছে PNR ডিভাইডেড বাই 25, তাই না? কি চেয়েছে আমাদের এখানে? মূলধনের মানটা চেয়েছে। দেখো আমরা মূলধন বা আসলের একটা সূত্র জানি। কি লেখা যায় না, আসল সমান সমান, সূত্র কি না, আসল সমান সমান লিখতে পারি আমরা 100 গুণ সুদ। সুদের মানটা কত আছে এখানে না, সুদের মানটা হচ্ছে PNR ডিভাইডেড বাই 25। তাহলে সুদের মানটা লিখে দিচ্ছি এখানে। তাহলে PNR এখানে কি হবে, 25টা নিচে চলে আসবে, তাই না? তাহলে 100 ইন্টু I ডিভাইডেড বাই, নিচে কি হয়, নিচে এখানে হবে R ইন্টু T। সুদের হার এখানে কি আছে R%, তাহলে সুদের হার নিচে R ইন্টু T। T মানে কি আছে এখানে N। এখন দেখো কাটাকাটি করলে এখানে আর কেটে যাবে, N কেটে যাবে, তাই না? 25 দিয়ে 100 কাটবে, এখানে কত হবে, এখানে 4। তাহলে কি পাচ্ছি এটা না, আসলটা হয়ে যাচ্ছে এখানে 4p টাকা। তাহলে আমাদের এখানে বি নম্বর অপশানটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে না, 2 নম্বর কোশ্চেনটা বলছে √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফলটা কত হবে। 2 নম্বর কি করেছি এখানে, √125 থেকে কত বিয়োগ করেছি এখানে, √5। তাহলে কি লিখতে পারবো এটাকে না, এটাকে আমরা লিখতে পারবো √125 মাইনাস √5, তাই না? এখন দেখো √125 যদি আমি 125কে এখানে ফ্যাক্টর করি, উৎপাদকের বিশ্লেষণ, সবার আগে কি 5 দিয়ে ভাগ যাবে, 5 দুগুণে 10, 2 নামবে, তাহলে 2 5 25, 5 5 25, তাই না? 25 আবার 5 দিয়ে ভাগ যায়, কত হয়, 5 5 25। তাহলে আমরা এখানে 125কে উৎপাদকের বিশ্লেষণ করে কি পেয়েছি, 3টে 5, 5 গুণ 5 গুণ 5। তাহলে √125কে আমি এখানে এরকম লিখতে পারি 5 গুণ 5 গুণ 5 মাইনাস কি আছে এখানে, মাইনাস √5 সমান সমান। এখন এখানে কি হবে, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে বেরিয়ে আসবে, একটা 5 থেকে যাবে, এটা √এর মধ্যে থাকবে, মাইনাস √5। এখন 5√5 থেকে একটা √5 যদি বাদ দিই আমি, তাহলে কত হবে এটা না, এটা হয়ে যাবে 4√5। দেখো 4√5 অপশানে নেই, তাই না? অপশানে সবগুলো √ওভার দিয়ে আছে। আচ্ছা এখন দেখো, এখন যদি আমি এখানে 4টাকে √ওভারের মধ্যে আনতে চাই, তাহলে কি করতে হবে, 4টাকে বর্গ করে √ওভারের মধ্যে আনতে হবে, তাই না? 4-এর বর্গ মানে কত হয়ে যায়, 4-এর বর্গ মানে হয় 16। তাহলে কত হবে এটা, 16 গুণ 5। 16কে 5 দিয়ে গুণ করলে কত হয়, এটা 5 6 30-এর 0, হাতে থাকে 3, 5 অক্ষে 5 আর 3 8। তাহলে কি হলো এটা, এটা হয়ে গেল √80। তার মানে আমাদের এখানে এ নম্বর অপশানটা সঠিক অ্যান্সার। দেখো নেক্সট 3 নম্বর কোশ্চেন কি বলেছে না, 3 নম্বর কোশ্চেনটা বলছে দুটি ভিন্ন এককেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কতগুলো। আচ্ছা, দুটো ভিন্ন এককেন্দ্রীয় বৃত্ত, এককেন্দ্রীয় বৃত্ত মানে কি, এককেন্দ্রীয় বৃত্ত মানে হচ্ছে তাদের কেন্দ্রটা একটাই হবে, ঠিক আছে? এবং ভিন্ন ব্যাসার্ধের বলা আছে এখানে। ভিন্ন মানে কি, কি বুঝবো আমরা এখানে, ভিন্ন ব্যাসার্ধের। তার মানে আমি এখানে দুটো বৃত্ত এঁকেছি, দুটোর কেন্দ্রই একটা, এই বিন্দুটা। সাপোজ আমি এটাকে নাম দিচ্ছি ও বিন্দু। তাহলে দুটো বৃত্তের কেন্দ্র এখানে ও বিন্দু। তাহলে এই দুটো বৃত্তকে আমরা কি বলি এখানে, এককেন্দ্রীয় বৃত্ত। এবং মনে রাখবে এক্ষেত্রে দুটো বৃত্ত যদি এখানে এককেন্দ্রীয় হয়, তাহলে আমরা এদের কোনো সাধারণ স্পর্শক এখানে আঁকতে পারবো না। তাহলে কতগুলো স্পর্শক আঁকা যাবে এখানে, কোনো স্পর্শকে আঁকতে পারবো না। তার মানে আমাদের এখানে সঠিক অপশন হবে এ নম্বর অপশন, অর্থাৎ 0টি। দেখো 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে। 4 নম্বর কোশ্চেনটা বলছে থিটা, এটা হচ্ছে একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, বলছে সাইন থিটা এবং ট্যান থিটার মধ্যে সম্পর্ক কোনটা। ঠিক আছে, চলো সবার আগে আমি একটা ছবি আঁকি, ছবি দিয়ে অঙ্কটা বুঝতে আমাদের সুবিধা হবে। ধরে নিচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং এই কোণটা হচ্ছে থিটা, ঠিক আছে? এবং এর বাহুগুলো ধরে নিচ্ছে এটা 4, এটা 3,
তাহলে অবভিয়াসলি এর যে অতিভুজটা সেটা কত হয়ে যাবে 5। ঠিক আছে, এখন দেখো এখানে দুটো কোণ অনুপাত আছে, একটা হচ্ছে সাইন থিটা আর একটা হচ্ছে ট্যান থিটা। দেখো সাইন থিটা মানে আমরা জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাই না? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আর ট্যান থিটা মানে জানি আমরা লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন যদি আমরা ছবি দেখে বলি তাহলে এই থিটা কোণটার সাপেক্ষে লম্ব কোণটা আছে 3, ভূমি কোণটা 4, অতিভুজ কোণটা 5। তাহলে সাইন থিটা সমান সমান কি জানি আমরা? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্বের মানটা এখানে 3, অতিভুজের মানটা এখানে 5, তাহলে কি হবে এটা 3 ডিভাইডেড বাই 5। আর ট্যান থিটা মানে কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্বের মান কত? এখানে 3, ভূমির মান কত? এখানে 4। এখন লক্ষ্য করো ওপরে একই সংখ্যা আছে, এখানেও 3 এখানেও 3, তাই না? নিচে দেখো এখানে কি আছে 5, এখানে কি আছে 4। একবার 3কে আমি 5 দিয়ে ভাগ করছি, একবার 3কে আমি 4 দিয়ে ভাগ করছি। তার মানে আমি এখান থেকে দেখে অবশ্যই বলতে পারবো যে 3/5 এটা আর 3/4 এটা, এদের মধ্যে 3/4টা বড় আর 3/5টা ছোট। তার মানে 3/5 ইজ লেস দেন 3/4। এখন দেখো 3/5 মানে কি? সাইন থিটা, আর 3/4 মানে কি? ট্যান থিটা। তাহলে এই দুটোর মধ্যে ট্যান থিটাটা বড়, সাইন থিটাটা ছোট, অর্থাৎ সাইন থিটা ইজ লেস দেন ট্যান থিটা। তার মানে আমাদের এখানে এ নম্বর অপশনটা সঠিক অ্যান্সার। চলো নেক্সট 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে এখানে? বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের বক্রতলের ক্ষেত্রফলের কি হবে, তাই না? তাহলে কি বলেছে এখানে? একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কি করেছে? এখানে দ্বিগুণ করেছে। উচ্চতা কি করেছে? অর্ধেক করেছে। আচ্ছা, ধরে নিচ্ছি লম্ববৃত্তাকার চোঙটার ব্যাসার্ধটা হচ্ছে আর, আর উচ্চতাটা হচ্ছে এইচ। যদি কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ হয়, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? না, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 2πr/h, তাই না? আচ্ছা, এখন কি করেছে? বলছে ব্যাসার্ধকে দ্বিগুণ করেছে। ব্যাসার্ধ কত ছিল আগে? আর, তাহলে দ্বিগুণ করলে ব্যাসার্ধ কত হয়ে যাবে? না, এটা হয়ে যাবে 2r। আর উচ্চতা এটাকে কি করেছে? বলছে উচ্চতা অর্ধেক করলো, তাই না? অর্ধেক। উচ্চতা কত ছিল আগে? এইচ, অর্ধেক করলে কত হয়ে যাবে? এটা এইচ ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 2π, আর মানে কি এখানে 2r, এইচ মানে কি এখানে এইচ ডিভাইডেড বাই 2, তাহলে এখানে 2 ক্যান্সেল, তাহলে কি পেয়ে যাব আমরা? 2πr/h। তাহলে দেখো বক্রতলের ক্ষেত্রফলটা এখন যা হয়েছে আর আগে একই মান ছিল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা এখন যা হবে পূর্বেও তাই হবে, অর্থাৎ এই দুটো কি হবে? সমান হবে। তার মানে আমাদের এখানে এ নম্বর অপশনটা সঠিক। ঠিক আছে, দেখো নেক্সট 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে এখানে? 6 নম্বর কোশ্চেনটা বলেছে সামেশন xi ডিভাইডেড বাই n, এটাকে বলেছে এক্স বার। তাহলে সামেশন xi মাইনাস এ ডিভাইডেড বাই n এর মানটা কি হবে? আচ্ছা, কি বলেছে এখানে? সামেশন, বা তোমরা অনেকে সিগমা দিয়ে জানো এটাকে। কি বলেছে? সামেশন xi ডিভাইডেড বাই n এর মানটা হচ্ছে এক্স বার, তাই না? আচ্ছা, সামেশন এক্স বার ডিভাইডেড বাই n, তার মানে আয়ের মানটা এখানে কত থেকে কত অবধি আছে? না, আমরা এখানে এরকম বলতে পারি যে আয়ের মানটা 1 থেকে n পর্যন্ত আছে। ঠিক আছে, তাহলে এটা মানে কি লিখতে পারবো? এটা মানে হচ্ছে x1, আয়ের মান 1 হলে, যোগ x এর মান 2 হলে x2, x এর মান 3 হলে x3, এরকম করতে করতে কত অবধি যাবে? না, xn পর্যন্ত যাবে, তাই না? ডিভাইডেড বাই n সমান সমান কত? এটা সমান সমান এক্স বার, এটা বলেছে। নেক্সট কি চেয়েছে এখানে? না, আমাদের এখানে মান চেয়েছে, বলছে সিগমা xi মাইনাস এ ডিভাইডেড বাই n এর মানটা কত হবে, তাই না? দেখো এখানেও সেম, এখানে আয়ের মান কত থেকে কত অবধি থাকবে? না, 1 থেকে n পর্যন্ত। এখন যদি আয়ের মান 1 হয় তাহলে কি হবে? এটা এটা হবে x1 মাইনাস এ। আয়ের মান 2 হলে কি হবে? যোগ x2 মাইনাস এ। আয়ের মান 3 হলে
x3 মাইনাস এ প্লাস এরকম করতে করতে আয়ের মান কত অবধি হতে পারে, এন অবধি। তাহলে xn মাইনাস এ ডিভাইডেড বাই এন। এখন যদি আমি এক্সগুলোকে একসঙ্গে লিখি আর এগুলোকে একসঙ্গে লিখি তাহলে কি হবে এটা, দেখো এখানে কি আছে x1 যোগ তারপরে কি হবে x2 তারপরে কি হবে x3, এরকম করতে করতে x এর মান কত অবধি হতে পারে, xn পর্যন্ত হতে পারে। মাইনাস এ কতগুলো আছে এখানে, এখানে একটা এ, 2 নম্বরে এ, 3 নম্বরে এ, এরকম করতে করতে n নম্বর পর্যন্ত এ আছে এখানে, তাই না? তাহলে আমি যদি এটাকে একবারে লিখি এখানে, তাহলে n সংখ্যক এ এর যোগফল, তাহলে কি হয়ে যাবে এটা, এন এ ডিভাইডেড বাই কি আছে এটা n, তাই না? আচ্ছা আমি এখানে লিখছি সমান সমান, এখন যদি আমি সেপারেট করি এটাকে, বিভাজন যদি করি এখানে, তাহলে কি হবে এটা x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট প্লাস xn ডিভাইডেড বাই n মাইনাস এন এ ডিভাইডেড বাই এন, তাই না? এখন দেখো এইটুকুটা মানে কি জানি আমরা, না এইটুকুটা মানে হচ্ছে এক্স বার, দেখো এই যে বলা ছিল এক্স বার, তাহলে এইটুকুটা মানে হচ্ছে এক্স বার মাইনাস এখানে এন এন ক্যান্সেল, তাহলে কত পেয়ে যাবো এটা, তাহলে কি হলো এটা এক্স বার মাইনাস এ, এক্স বার মাইনাস এ কত নম্বর অপশন, সি নম্বর অপশন। তাহলে আমাদের এখানে সি নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট শূন্যস্থান পূরণ, 1 নম্বর অঙ্ক কি বলেছে, না প্রথমটা বলেছে কোনো মূলধনের বার্ষিক একই সুদের হারে ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ সমান হবে, তাই না? আচ্ছা মনে রাখবে, যদি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন থাকে এবং যদি সুদের হারটা সেই পরিমাণ নির্দিষ্ট থাকে, তবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুটো প্রথম বছর, অর্থাৎ প্রথম যে 1 বছর, তার মানে 1 বছরের, এবং কোন 1 বছর, প্রথম যে বছরটা, তাহলে আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি প্রথম, তাহলে প্রথম যে 1 বছর, সেই প্রথম 1 বছরের কি হবে এখানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই দুটো কি হবে, সমান হবে। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে এক্স স্কোয়ার সমান সমান 5x সমীকরণের বীজদ্বয় কি কি হবে। দেখো এক্স স্কোয়ার সমান সমান 5x, যদি আমি এই সমীকরণটাকে সমাধান করি তাহলে আমি কি লিখতে পারবো, কি আছে এখানে এক্স স্কোয়ার সমান সমান 5x। সবার আগে আমি এটাকে সাইড চেঞ্জ করব, তাহলে কি হবে এটা এক্স স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 0, তাহলে বা কি হবে যদি আমি এখানে এক্সটাকে কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে এক্স মাইনাস 5 ইজ ইকুয়াল টু কত 0, দুটো রাশির গুণফল 0 মানে হয় প্রথমটার মান 0 অথবা দ্বিতীয়টার মান 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান সমান 5, তাহলে এক্সের আমরা দুটো মান পাচ্ছি, একটা 0 একটা 5। এখন দেখো এক্সের মান যদি আমি 0 বসাই প্রথম সমীকরণটায়, বাম দিকে কি আছে এক্সের স্কোয়ার, এক্সের মান যদি 0 বসে তাহলে কি 0 স্কোয়ার মানে কত হয় 0। ডান দিকে কে আছে 5x, আমি যদি এখানে এক্সের মান 0 বসাই তাহলে কি 5 ইন্টু 0, 5 ইন্টু 0 মানে কি 0। এখন দেখো এক্সের মান 0 হলে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ দুটো মানই সমান আসছে, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 এই মান দ্বারা সমীকরণটা সিদ্ধ হচ্ছে। তার মানে বলতে পারি আমার যে সমীকরণ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x, এই সমীকরণটার একটা বীজ 0 হবে। নেক্সট এক্স ইজ ইকুয়াল টু 5 এই মানটা দিয়ে দেখি, তাহলে এক্স স্কোয়ার মানে কি হবে এটা, এক্স স্কোয়ার মানে এটা হয় 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে কত 25, ডান দিকে কে আছে 5x, এক্সের মান 5 বসাই, তাহলে কি হবে এটা 5 ইন্টু 5, 5 ইন্টু 5 মানে কি 25। তাহলে দেখো এক্ষেত্রেও বাম পক্ষের মানটাও 25, ডান পক্ষের মানটাও 25, অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুটো মান সমান এসছে। সুতরাং এই যে সমীকরণ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5x, এই সমীকরণটারও কি হবে, অপর বীজটা 5 হবে। তাহলে আমরা এই সমীকরণটার দুটো বীজ পেলাম, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 5, ঠিক আছে? তাহলে এই সমীকরণের বীজগুলো কি হবে, একটা 0 আর একটা 5। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে একটি ত্রিভুজের বিপরীত বাহুগুলি সমানুপাতে থাকলে তাদের অনুরূপ কোণগুলি ড্যাশ হবে। মনে রাখবে এটা দুটো ত্রিভুজের যদি বিপরীত বাহুগুলো যদি কিসে থাকে, সমানুপাতে থাকে, তাহলে এদের অনুরূপ কোণগুলি কি হবে, সমান হবে, ঠিক আছে?
নেক্সট কোশ্চেন বলছে π/7 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি। দেখো রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে কিভাবে নিয়ে আসি, কি বলেছে এখানে π/7 এত রেডিয়ান, এটা মানে কত 180 / 7 এত ডিগ্রি। কেন? কারণ আমরা জানি পাই রেডিয়ান মানে কত হয় 180 ডিগ্রি। এখন যদি আমি 180কে 7 দিয়ে ভাগ করি, তাহলে 180কে 7 দিয়ে ভাগ করছি, দেখো কত হবে 7 দুগুণে 14, কত নাম্বার এখানে 4, 0 40, 5 7 35, কত নাম্বার এখানে 5, তাহলে কত হলো এটা 25 পূর্ণ 5-এর 7 এত ডিগ্রি, তাই না? তাহলে কত হবে এটা 25 পূর্ণ 5/7 ডিগ্রি। তাহলে π/7 মানে হচ্ছে 25 পূর্ণ 5-এর 7 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কি বলেছে এখানে, একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙকে গলিয়ে একটি গোলক তৈরি করা হলো। বলছে গোলক এবং চোঙের ড্যাশ সমান হবে। আচ্ছা মনে রাখবে এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কি যে কোনো একটা গোলককে বা যে কোনো একটা ঘনবস্তুকে, একটা বা দুটো যতগুলোই হোক, যদি কতকগুলো ঘনবস্তুকে গলিয়ে যদি আমরা অপর এক বা একাধিক ঘনবস্তু তৈরি করি, তবে যে ঘনবস্তুগুলোকে আমরা গলালাম তার যে আয়তন এবং যে ঘনবস্তুগুলোকে আমি তৈরি করলাম তাদের যে আয়তন, এই দুটো আয়তন কি হয় সমান হয়। অর্থাৎ এখানে আয়তনটা সমান হবে। কি সমান হবে? আয়তন। এখানে কাকে গলিয়েছিলাম? চোঙকে। কি উৎপন্ন করেছি? গোলক। তাহলে যে চোঙটাকে গলালাম তার আয়তন এবং যে গোলকটা উৎপন্ন হলো তার আয়তন, এই দুটো আয়তন কি হবে? সমান হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় বলেছে 35, মধ্যমা বলেছে 33, বলছে সংখ্যাগুরু মানটা কত হবে। দেখো আমরা কি জানি না, সংখ্যাগুরু মান সমান সমান কি হয়, সমান সমান লেখা যায় 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, তাই না? এটা কি? এটা হচ্ছে মধ্যমা, সংখ্যাগুরু মান এবং যৌগিক গড়ের মধ্যে সম্পর্ক। এখন যদি মানগুলো বসে তাহলে কি হবে, 3 ইন্টু মধ্যমা মানে কত এখানে 33 মাইনাস 2 ইন্টু যৌগিক গড় কত বলেছে এটা 35, তাহলে 2 ইন্টু 35, তাহলে 3 ইন্টু 33 মানে কত 99, 2 ইন্টু 35 মানে কত 70, বিয়োগ করলে কত হবে এটা 29, তাহলে সংখ্যাগুরু মানটা হবে এখানে 29। দেখো নেক্সট 3-এর দাগের সত্য মিথ্যা। প্রথমটা কি বলেছে, বলছে বার্ষিক সরল সুদের হার এবং সময় অপরিবর্তিত থাকলে আসল এবং সুদের মধ্যে কি সম্পর্ক। দেখো এখানে কি কি আছে, সরল সুদের হার আর সময়, এরা কি বলেছে অপরিবর্তিত, তার মানে কি এরা ধ্রুবক থাকলে কার কার মধ্যে সম্পর্ক চেয়েছে, আসল এবং সুদের মধ্যে সম্পর্ক চেয়েছে। দেখো আমি কি জানি না, আমরা জানি যে সুদ আই সমান সমান কি লিখতে পারি, PRT ডিভাইডেড বাই 100, তাই না? আইটা কি এখানে সুদ, পিটা কি এখানে আসল, আরটা কি এখানে সুদের হার এবং টিটা কি এখানে সময়, তাই না? সম্পর্ক কার কার মধ্যে চেয়েছে, আসল এবং সুদ। তাহলে আসল এবং সুদকে আমি একসঙ্গে আনছি। আসল কোনটা? পি। এখন যদি আমি পিটাকে সাইড চেঞ্জ করি তাহলে কি লিখতে পারবো, আই ডিভাইডেড বাই পি ইজ ইকুয়াল টু কি RT ডিভাইডেড বাই 100, তাই না? দেখো কি বলেছে, বলছে সুদের হার তার মানে আর এবং সময় তার মানে টি, এরা কি, এরা হচ্ছে অপরিবর্তিত, তার মানে কি এরা ধ্রুবক। আর দুটো ধ্রুবক গুণ করলে কি হবে, ধ্রুবক। আর নিচে কি আছে 100, এটা কি একটা ধ্রুবক সংখ্যা, তাহলে কি বলতে পারবো আই ডিভাইডেড বাই পি, এটা কি, এটা হচ্ছে ধ্রুবক। আর দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে কি বলতে পারি, এরা কোন ভেদে থাকবে, সরল ভেদে, তার মানে কি সম্পর্ক এদের মধ্যে, সরল সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা কি বলেছে এখানে, এদের সম্পর্ক সরল, তাহলে বক্তব্যটা সত্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে A ইজ প্রপোর্শনাল টু 1/b, B ইজ প্রপোর্শনাল টু 1/c হলে A ইজ প্রপোর্শনাল টু 1/c, বক্তব্যটা সত্য না মিথ্যা। আচ্ছা এক তো আমরা অঙ্ক কষে বলতে পারবো A আর C এর মধ্যে সম্পর্ক কি, যেহেতু এটা সত্য মিথ্যাই বলেছে শর্ট কোশ্চেন, আমি একটা ট্রিক বলছি এখানে। 2 নম্বর কে কে আছে এখানে, A B C, এখানে 3টে চলরাশি আছে, তাই না? সবার আগে এদের লিখে নিলাম।
এখন আমি কি করব, এখানে টিক ক্রস ইউজ করব। কিরকম? যদি সরল সম্পর্ক হয় তাহলে যেটা থাকবে সেটাই, অর্থাৎ টিক হলে আমরা টিক চিহ্ন লিখব অপরটাকে, ক্রস হলে ক্রস। ঠিক আছে? দুটো চলরাশির মধ্যে যদি সরল সম্পর্ক হয় তাহলে প্রথমটার সঙ্গে টিক থাকলে পরেরটাকেও টিক দিব, প্রথমটায় ক্রস থাকলে পরেরটাকেও ক্রস দিব। কিন্তু যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে যে প্রথমটায় টিক থাকলে পরেরটায় কী দেবো, ক্রস। উল্টোভাবে প্রথমটায় ক্রস থাকলে পরেরটায় টিক। এখন দেখো এ আর বি কোন ভেদে আছে? এরা ব্যস্ত ভেদে। তার মানে এ যদি টিক হয় বি কি হবে? ব্যস্ত, এর উল্টো ক্রস। এখন আবার দেখো বি আর সি এরা কি? ব্যস্ত। দেখো বি এর চিহ্ন কি এখানে? ক্রস। তাহলে সি এর চিহ্ন কি হবে? এর উল্টো, অর্থাৎ টিক। কার কার মধ্যে সম্পর্ক চেয়েছে? এ আর সি এর মধ্যে। এখন এদের চিহ্নগুলো দেখো কি আছে, এর চিহ্নও টিক, বি এর চিহ্নও টিক। তার মানে যেহেতু এদের চিহ্নটা একই তাহলে এদের সম্পর্কটা হচ্ছে সরল সম্পর্ক, অর্থাৎ এ ইজ প্রপোর্শনাল টু সি। কিন্তু আমাদের এখানে আছে এ ইজ প্রপোর্শনাল টু 1/c, তাহলে বক্তব্যটা মিথ্যা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলেছে? বলছে সেক থিটা প্লাস ট্যান থিটা এর মানটা হচ্ছে 1/2। বলছে এত হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মানটা হবে 2। কি হয় আমরা জানি না, সেক আর ট্যানের মধ্যে সম্পর্কটা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এর মানটা কি হয়? 1। তাহলে এখান থেকে কি বলতে পারি? সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? 1। এখন দেখো সেক থিটা প্লাস ট্যান থিটা এর মানটা বলেছে 1/2 ইন্টু কত? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে কি বলতে পারবো এখান থেকে? না, এখান থেকে হয়ে যাবে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটাকে সাইড চেঞ্জ করলে 1 ইন্টু 2, তার মানে 2। তার মানে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মানটা আমরা পেয়ে যাচ্ছি 2। তাহলে 3 নম্বরটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অর্ধেক করলে বলছে ঘনকটির আয়তন পূর্বের আয়তনের 1/8 গুণ হবে, সত্য না মিথ্যা? আচ্ছা, ধরে নিচ্ছি কোনো একটা ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে আয়তনটা কত হয়ে যায়? না, আয়তনটা হয়ে যায় এ কিউব, বাহু কিউব, তাই না? আয়তন, ঘনকের আয়তনের সূত্র কি? বাহু কিউব। তাহলে কি হবে এখানে? এ কিউব। এখন কি করেছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে অর্ধেক করে দিয়েছে। তাহলে বাহুর দৈর্ঘ্য ছিল আগে এ, অর্ধেক করলে কত হয়ে যাবে? এটা a ডিভাইডেড বাই 2। তাহলে এক্ষেত্রে আয়তনটা কি হবে? এক্ষেত্রে আয়তনটা হয়ে যাবে a ডিভাইডেড বাই 2 তার হোল কিউব। এর কিউব মানে এ কিউব, 2 এর কিউব মানে 8। তাহলে এটাকে কি লিখতে পারি? 1/8 ইন্টু এ কিউব। এ কিউবটা কি? আগের আয়তন। তাহলে দেখো আগে যে আয়তনটা ছিল তার কত গুণ হয়ে যাচ্ছে এখানে? 1/8 গুণ। আমাদের প্রশ্নেও তাই বলা আছে, অর্থাৎ 4 নম্বর বক্তব্যটাও সত্য। 5 নম্বর কি বলেছে? 5 নম্বর বলছে সংখ্যা গুণমান সমান সমান কি? 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। আমরা জানি এটাই সম্পর্ক হয়, সুতরাং 5 নম্বর বক্তব্যটাও সত্য। থ্যাংক ইউ।